আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সম্প্রতি করোনার প্রকোপ আবার দেখা দিয়েছে। আশা করি সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছ। এই করোনাকালীন বছরের শেষ সময়ে আমাদের 30 দিনের কর্মসূচি চলছে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম, তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তো অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট ক্লাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে ক্লাস কার্যক্রম চলার কথা, সেই ক্লাস কার্যক্রমে আমি আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা, তোমাদের উপকার হবে। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। আমরা প্রথমে একটা ভিডিও দেখব, ভিডিওটি দেখি। তাহলে এটি একটি পর্যায় সারণী। পর্যায় সারণী কাকে বলে সেটা জানার আগে আমরা একটু পর্যায় সারণীর সুবিধাটুকু জেনে নিই। অর্থাৎ পর্যায় সারণী জানলে আমাদের কি কি সুবিধা হবে সেটা একটু জেনে নেই। দেখো, আমি প্রথমে এই যে 1 নম্বরে হাইড্রোজেন আছে, এখানে কার্সর নিয়ে গেলাম। কার্সর নিয়ে গেলে কি হচ্ছে, এখানে অ্যানিমেশনে দেখাচ্ছে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস করলে 1টা হবে এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008। পাশাপাশি দেখো এখানে কিন্তু হাইড্রোজেনের আরো অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। এবারে যদি 2 নম্বরে যাই, হিলিয়ামেরও দেখা যাচ্ছে। দেখো এখানে তার অন্যান্য বৈশিষ্ট্য দেওয়া আছে এবং আমরা স্পষ্টত পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস এবং ভর জানতে পারছি। এবার লিথিয়ামে গেলাম। লিথিয়ামে দেখো পারমাণবিক সংখ্যা 3, ভর 6.94 এবং ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 1টি মাত্র ইলেকট্রন এবং অন্যান্য বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তো একইভাবে বেরিলিয়াম, যেখানে যাও অর্থাৎ তুমি যে কোনো মৌলে ধরবা, সাপোজ আমরা সোনায় যাই, দামি সোনা, দেখো তাহলে সোনার যাবতীয় বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, সোনার সকল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। অর্থাৎ পর্যায় সারণী তুমি হাতে নিলে পর্যায় সারণী থেকে সবকিছু তথ্য তুমি জানতে পারবা। এই জন্য পর্যায় সারণী মানেই হচ্ছে, পর্যায় সারণী তোমার দখলে থাকা মানে যে রসায়ন পুরো তোমার দখলে থাকা। এই জন্য আমাদের পর্যায় সারণীকে ভালো করে জানতে হবে। এই পর্যায় সারণী এটি একটি সফটওয়্যার থেকে, ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছে। এখানে দেখো টেম্পারেচার অনুযায়ী মৌলগুলোর অবস্থান দেখাচ্ছে। দেখো আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কোন কোন মৌল পরে একবারে দেখা যাচ্ছে। উচ্চ তাপমাত্রার মৌলগুলো একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে অনেক কিছুই জানা যায়। পর্যায় সারণী থেকে আমরা কোন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, এরকম অনেক কিছুই আমরা জানতে পারি। এইখানেই হচ্ছে পর্যায় সারণীর সার্থকতা, আর এই জন্যই আমাদের পর্যায় সারণী জানতে হবে। এখন এই যে পর্যায় সারণীটি আমরা দেখতে পাচ্ছি, এই পর্যায় সারণী অবশ্যই একদিনে হয়নি। এটি দীর্ঘ প্রচেষ্টার ফল, অনেক প্রচেষ্টার ফলে এটি আজকের এই রূপ ধারণ করেছে। প্রথমত তখন পর্যন্ত যে কয়টা মৌল আবিষ্কৃত হয়েছিল তাদেরকে আগে ধাতু অধাতুতে বিভক্ত করা হয় এবং পর্যায়ক্রমে এই মৌলগুলোকে আরো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা হয় এবং আধুনিক যে মডেল সেটি স্যার মেন্ডেলের দাঁড় করান এবং ওনার দাঁড় করানো যখন মডেল ছিল তখন এখানে অনেকগুলো জায়গা ফাঁকা ছিল। পরবর্তীতে তিনি বলেছিলেন যে এই ফাঁকা জায়গাগুলোতে মৌল আবিষ্কার হবে এবং সেইভাবে হয়ে গেছে। অর্থাৎ পর্যায় সারণী থেকে যেমন
মৌলগুলো বিভিন্ন বৈশিষ্ট্য জানা যায়, একইভাবে ভবিষ্যতে মৌল আবিষ্কার হবে কিনা সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এই জন্য আমাদের পর্যায় সারণী জানতে হবে। আমরা পর্যায় সারণী সম্পর্কে জানবো। তো শুরু, তাহলে পর্যায় সারণী সম্পর্কে আমরা জানি। চলো, দেখতে পাচ্ছ এটি একটি আধুনিক পর্যায় সারণী। তোমাদের বইয়ের পর্যায় ৪র্থ অধ্যায়ের প্রথম পাতা উল্টালেই একটা পর্যায় সারণী পাবা, আধুনিক পর্যায় সারণী। তো এখানে মূলত আধুনিক পর্যায় সারণীটি দেখানো হয়েছে, তবে একটু ডিজাইন করা, সমস্যা নেই। আমরা পর্যায় সারণীটি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় পর্যায় সারণী। তোমাদের বইয়ের ৪র্থ অধ্যায় পর্যায় সারণী। তোমরা অবগত হয়েছ নিশ্চয়ই যে আমাদের এ সপ্তাহের তোমাদের নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে পর্যায় সারণী। তো আমরা পর্যায় সারণীটা একটু রিভিউ করে নিই। সম্ভবত করোনার কারণে আমরা পর্যায় সারণী পর্যন্ত ক্লাস করতে পারিনি, এই জন্য এটা রিভিউ করা হচ্ছে। দেখো, আমরা এখানে পর্যায় সারণী সম্পর্কে জানবো, পর্যায় সারণী কিভাবে আসলো, পর্যায় সারণীর পটভূমি কিছুটা জানবো এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানবো। মূলত 3টা জিনিস এখানে জানবো। তো দেখো, আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম 1789 সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন। তিনি মাত্র 33টি মৌলের একটি ছক তৈরি করেছিলেন। ল্যাভোইসিয়ে 33টি মৌলের একটা ছক তৈরি করেছিলেন এবং তিনি মৌলগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছিলেন 3 শ্রেণীতে। পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার বলেন, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল হবে দ্বিতীয় মৌলের যোগফলের অর্ধেক, অর্থাৎ গড় হবে দ্বিতীয় মৌলের কাছাকাছি বা সমান। এটাকে তোমরা ত্রয়ী সূত্র নামে জানো। অর্থাৎ ওই যে আমরা পর্যায় সারণীটি দেখলাম, এই যে পর্যায় সারণীটি আমরা দেখতে পাচ্ছি, এই পর্যায় সারণীটি আমরা কিন্তু একদিনে পাইনি। এটা অনেক অনেক এর পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে। অর্থাৎ ওই যে ল্যাভোইসিয়ে বললাম, ল্যাভোইসিয়ে প্রথমে এটাকে ভাগ করেন। প্রথমে মৌলগুলোকে ধাতু অধাতুতে বিভক্ত করা হয়, তারপরে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করেন এবং 33টি মৌল পর্যন্ত ভাগ করতে পেরেছিলেন। এই পর্যায় সারণীর ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, যেমন এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য লক্ষ্য করতে গিয়ে ডোবেরাইনার বললেন যে কিছু কিছু মৌল আছে, মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, তাহলে ভর অনুযায়ী প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, অর্থাৎ গড় হবে দ্বিতীয় মৌল, 1 নম্বর 3 নম্বরের গড় হবে 2 নম্বর মৌল। এটাকে ত্রয়ী সূত্র বলে। তাহলে ত্রয়ী সূত্র কাকে বলে আমরা জানলাম। তাহলে ত্রয়ী সূত্র নামে একটা সূত্র আছে। এরপরে স্যার নিউল্যান্ড 1864 সালে তিনি বলেন, মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়, তাহলে প্রতি 8ম মৌল পর তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের একটা মিল পাওয়া যায়। 8ম মৌল বলতে তোমরা যারা গান শেখো তারা জানো যে গানের যেমন সপ্তসুর আছে, সা রে গা মা পা ধা নি সা, নির পরে আবার কিন্তু সা। ঠিক একইভাবে মৌলগুলোকে যদি তুমি পারমাণবিক ভর অনুযায়ী সাজাও, তাহলে সাজাতে 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 8ম মৌলটি হবে প্রথম মৌলের বৈশিষ্ট্য। তাদের প্রথম মৌলটি এবং 8ম মৌলের বৈশিষ্ট্য ভৌত এবং রাসায়নিক ধর্মের
সাদৃশ্য পাওয়া যাবে। এভাবেই তিনি পরমাণুকে সাজালেন এবং এই সূত্রটিকে বলা হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র। আশা করি বুঝতে পেরেছি। এরপরে স্যার মেন্ডেলিভ সহ লুথার মেয়ার পর্যায় সারণীকে আরো উন্নত করেন। মূলত স্যার মেন্ডেলিভ পর্যায় সারণীর জনক ওনাকে বলা হয়। 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ ও জার্মান বিজ্ঞানী লুথার মেয়ার পৃথক পৃথকভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে মৌলগুলোকে একটি তালিকা প্রকাশ করেন, যা রসায়ন বিজ্ঞানে পর্যায় সারণী নামে পরিচিত। তাহলে পর্যায় সারণী কাকে বলে? তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলা যে পর্যায় সারণী কাকে বলে। যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার ক্ষেত্রে যে জন্য যে সারণী ব্যবহার করা হয়, বা যে সারণীতে পর্যায় মৌলগুলোকে আবিষ্কৃত মৌলগুলোকে এমন ভাবে সাজানো হয় যে যাদের ভৌত রাসায়নিক ধর্মের কিছুটা সাদৃশ্য থাকে, তাদেরকে একই শ্রেণীতে রাখা হয়। এইভাবে মৌলগুলোকে সাজিয়ে আমরা যে সারণী পাই সেটিকেই বলা হচ্ছে পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীতে 2012 সালের দিকে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা 109টি মৌল পড়েছিলাম। তোমরা এখন জানো আবিষ্কৃত মৌল কয়টা? 118টা। তোমরা হয়তো এটুকু জানো অনেকে, তোমরা যদি নেটে সার্চ দাও, উইকিপিডিয়ায় দেখবা আবিষ্কৃত মৌল কিন্তু 119টা। এই 119 নম্বর মৌল কিন্তু হচ্ছে সম্ভাব্য মৌল, এটা এখনো স্বীকৃত হয়নি, যার নাম সংকেত হচ্ছে UNE। এই মৌলটি এখনো স্বীকৃত হয়নি। ঠিক একইভাবে আমাদের সময় ছিল 109টি মৌল, তোমাদের সময় 118টি, এবং 2012 সাল পর্যন্ত 118টি মৌল শনাক্ত হয়েছিল, যা IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্বীকৃতি দিয়েছিলেন। তো এখানে আমরা মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য জানবো। যেমন স্বীকৃত 114টি মৌলের 112টির নামকরণ করা হয়েছিল সেই সময়। এদের মধ্যে 94টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো পরীক্ষাগারে তৈরি করা হয়। প্রকৃতিতে প্রাপ্ত 94টি মৌলের 84টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়, বাকি 14টি তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয়। ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌলের ছক তৈরি করেছিলেন, এটা আমরা আগেই জেনেছি। মেন্ডেলিভ 67টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী পরিবর্তন করেন, যার 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল, বাকি 4টি পরে আবিষ্কৃত হয়েছিল। তাহলে স্যার মেন্ডেলিভ মূলত 63টি মৌল নিয়ে একটা পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি 4টি ধরে নিয়েছিলেন, সেই 4টি পরবর্তীতে আবিষ্কৃত হয়। ফলে টোটাল 67টি মৌল নিয়ে তিনি পর্যায় সারণী, একটা আধুনিক পর্যায় সারণী দান করান। এই জন্য স্যার মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। তো এটা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো এই পর্যায় সারণীতে এইভাবে যদি আমরা সারি বরাবর হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 18 পর্যন্ত, এই যে আনুভূমিক বরাবর যে সারি আছে সেগুলোকে আমরা সারি বলবো। আর এইভাবে উপর থেকে নিচের দিকে যেটা উলম্ব বরাবর আছে সেটাকে আমরা বলি কলাম। তোমরা এটা কলাম বলা হয়, এটা সারি। তো এই পর্যায় সারণীর এই সারি বরাবর এটাকে বলা হয় পর্যায়। তাহলে এখানে কয়টা পর্যায় আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, পাঁচটা সারি, ছয়টা, সাতটা। পর্যায় সারিতে 7টা সারি আছে এবং 18টি কলাম আছে। 18টি কলাম বলতে এই কলামগুলোকে বলা হয় গ্রুপ, অর্থাৎ পর্যায় সারণী 18টি গ্রুপ আছে আধুনিক পর্যায় সারণীতে এবং 7টি পর্যায় আছে। আর এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ তোমরা, নিচে ল্যান্থেনাইট সিরিজ
আর অ্যাক্টিনাইট সিরিজ, এই দুটি মূলত আসলে এখানকার মূল, এখানে ঢুকবে তারা, এই জায়গায় যাবে, ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট এই জায়গায় যাবে, এখানে ঢুকবে। যেহেতু পর্যায় সারণী এখানে এই এতগুলো মৌলকে ঢুকালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, সুতরাং এই জায়গার মৌলগুলোকে নিচে অবস্থান দেওয়া হয়েছে যাতে পর্যায় সারণীর সৌন্দর্যটা বজায় থাকে। তাহলে আমরা এ যাবত জানলাম পর্যায় সারণীতে 7টা পর্যায়, 18টা গ্রুপ আছে এবং নিচের দিকে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সারি আছে। এটা মূলত ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট হচ্ছে 57 এবং 99 জায়গায় হবে। পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো আমি বললাম। দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য এক নজরে দেখা যাক। পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি গ্রুপ আছে। পর্যায় সারণীর বাম দিক থেকে গ্রুপ 1 হিসেবে শুরু করে 18টি গ্রুপ বিস্তৃত, এগুলো বলেছি। পর্যায় সারণীর নিচে 2টি খাড়া দাগ আছে, 2টি খাড়া স্তম্ভ বিশিষ্ট ছোট 6টি পর্যায়, 6 ও 7 পর্যায়ের বিশেষ, এটাও জেনেছি। পর্যায় 1 এ গ্রুপ 2টি, গ্রুপ 1 ও 2 এ 18টি মৌল আছে। তোমরা পর্যায় সারণী লক্ষ্য করলে এই জিনিসটা জানতে পারবা। পর্যায় 2, পর্যায় 3 এ 8টি, গ্রুপ 1 এ এবং 2 এ এবং গ্রুপ 13 তে 18টি পর্যন্ত বিস্তৃত মৌল আছে। তাহলে দেখো কোন পর্যায়ে কয়টা মৌল আছে এবং কোন গ্রুপে কয়টা করে মৌল আছে, তোমরা পর্যায় সারণীটি হাতে নিলেই বুঝতে পারবা। পর্যায় সারণীর বৈশিষ্ট্য গুলোর মধ্যে আরেকটা হচ্ছে পর্যায় 4 থেকে পর্যায় 5 পর্যন্ত, 7 পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি মৌলই মৌল দ্বারা পূর্ণ, প্রতিটি গ্রুপে মৌল দ্বারা পূর্ণ, এটা তোমরা জানো। পর্যায় সারণীর দিকে তাকাবা, পর্যায় 4 থেকে 7 পর্যন্ত এই পর্যায়গুলো সবগুলাই পর্যায় মৌল দ্বারা পূর্ণ। পর্যায় 4 ও পর্যায় 5 এ 18টি করে মৌল আছে, প্রতি গ্রুপে 1টি করে, মোট 18টি মৌল আছে। পর্যায় 6 এবং 7, পর্যায় 6 এবং 7 একবার নিচের দিকে একটু ব্যতিক্রম। এই পর্যায় দুটিতে 18টি গ্রুপে 32টি মৌল আছে। বাকি মৌলগুলো কোথায়? ওই যে নিচের সারিতে। গ্রুপ 3 এ আছে 15টি মৌল, অবশিষ্ট 17টি মৌল বাকি 17টি গ্রুপে অবস্থান করে। তাহলে এক নজরে বৈশিষ্ট্যগুলো আরেকবার দেখে নেওয়া যাক। দেখো তাহলে আমরা এতক্ষণ যেটা খুব দ্রুত আমি বললাম, খুব দ্রুত বলার কারণ হচ্ছে আমাদের জানা জিনিসগুলো রিভিউ করানোর জন্য আমি খুব দ্রুত বললাম। এবারে একটু এক নজরে দেখা যাক। পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি গ্রুপ আছে। প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ 1 হিসাব করে এভাবে 18 পর্যন্ত বিস্তৃত হবে। মূল পর্যায় সারণীর নিচে 2টি আনুভূমিক সারি এবং 14টি খাড়া স্তম্ভ বিশিষ্ট ছোট একটি পর্যায় 6 ও 7, 6-7 অংশ বিশেষ, যেটা অ্যাক্টিনাইট ল্যান্থেনাইট সারি। পর্যায় 1 ও 1 এ শুধু 2টি মৌল আছে। পর্যায় 2 ও পর্যায় 3 এ 8টি, পর্যায় 2 ও গ্রুপ 13, গ্রুপ 2 ও গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত মৌল আছে। যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম তোমরা এক নজরে দেখে নাও। এটা আমাদের পর্যায় সারণীর যে পৃষ্ঠা দেওয়া আছে, পৃষ্ঠাটা উল্টালে তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আশা করি পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছো। এবারে এখানে একটা পর্যায় সারণী আছে, দেখো। তাহলে এই পর্যায় সারণীর মৌলগুলো আছে, আমরা আগেই বলেছি পর্যায় সারণী এমন ভাবে তৈরি করা হয়েছে যে এখানে পর্যায়ক্রমে তাদের কিছু কিছু ধর্মের মিল পাওয়া যাবে, ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে। এই ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যে যায়, এই মিলগুলোকে বলা হয় মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর পর্যায়ক্রমে ধর্মের কিছু পুনরাবৃত্তি ঘটে, মানে মিল পাওয়া যায়। যেমন
এই 2 নাম্বার গ্রুপের মৌলগুলোকে যদি নেই, এগুলোর পর্যায়ে কিন্তু এগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম, এগুলোর বৈশিষ্ট্য একই রকম, এখানে এগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম 18 নম্বর গ্রুপে, তাহলে এদের সবার বৈশিষ্ট্য একই রকম। আবার যদি আমরা যদি এই পর্যায়ের গ্রুপ পর্যায়ের বাম থেকে ডানে যাই তখন একরকম, এই বাম থেকে ডানে গেলে তখন একরকম, বাম থেকে ডানে গেলে এদের আকার ধীরে ধীরে কমতে থাকে, আবার উপর থেকে নিচে গেলে ধীরে ধীরে আকার বাড়তে থাকবে, আবার আয়নীকরণ শক্তি আছে, অনেক কিছু বিষয় এখানে আছে। তো আমরা সবগুলা আজকে আর আলোচনা করব না, আমরা শুধু এই পর্যায় সারণীতে অবস্থান ভেদে মৌলগুলোর বিশেষ কিছু নাম আছে সেগুলো দেখব। যেমন গ্রুপ 1, এই গ্রুপ 1 যে মৌলগুলো আছে সেগুলোর মধ্যে শুধু হাইড্রোজেন ছাড়া বাকিগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। শুধু হাইড্রোজেন ছাড়া বাকিগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এখন প্রশ্ন হতে পারে হাইড্রোজেন ছাড়া কেন? হাইড্রোজেন কিন্তু পারমাণবিক সংখ্যা 1। তাহলে হিলিয়ামের 18 নম্বর গ্রুপে দেখো, 18 নম্বর গ্রুপে আছে হিলিয়াম। হিলিয়ামের আগে তার এক অবস্থান হওয়া উচিত ছিল, অথবা হিলিয়ামের পরেই, হাইড্রোজেনের পরে হিলিয়ামের অবস্থান হওয়া উচিত ছিল, হিলিয়ামকে দিল আবার ওই কোণে। এটারও অবশ্যই কারণ আছে, কারণ যে একবারে নেই তা না। হাইড্রোজেন এই যে ক্ষার ধাতুগুলো যেমন আছে, যে ক্ষার ধাতুগুলো সেগুলো একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেনও একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, ফলে ধাতুর ন্যায় আচরণ করে। এই জন্য ধাতুর সাথে তাকে অবস্থান দেওয়া হলো। এবং হিলিয়াম এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকায় এটি নিষ্ক্রিয়তা অর্জন করে, অর্থাৎ এটি কারোর সাথে বিক্রিয়া করে না, এই জন্য তাকে আলাদা একটা গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। এবং হিলিয়ামের সাথে যারা আছে ওই গ্রুপে সবার একই রকম অবস্থা, তারা অনেকটাই নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয় সেটা আমরা জানবো। এবার আমরা 2 নম্বর গ্রুপ সম্পর্কে জানি। 2 নম্বর গ্রুপটা দেখো, 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? কারণ হলো মৃৎ মানে হচ্ছে মাটি, এগুলো অনেকটা মাটির সাথে মাটিতে পাওয়া যেত, তো তাই সেই সময় এগুলোর নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। তাহলে এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। এবারে এদিক থেকে 3 নম্বর থেকে আমরা একটু এদিকে আসি, একেবারে 11 নম্বর মৌলে আসি। 11 নম্বর মৌল, 11 নম্বর মৌলের 11 নম্বর গ্রুপে দেখো, 11 নম্বর গ্রুপে 4টা মৌল আছে, তাই না? এই 4টা মৌলের শুধু এই যে রন্টেজিয়াম বাদে এই বাকি 3টাকে বলা হয় মুদ্রা ধাতু। কেন মুদ্রা ধাতু বলা হয়? কারণ এগুলো এক সময় ওই যে রাজা মহারাজারা যখন রাজার শাসন কাল ছিল প্রাচীন যুগে, এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ এই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো, এই জন্য এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। এবারে গ্রুপ 17 যাই। গ্রুপ 17 দেখো, গ্রুপ 17 আছে। এই গ্রুপ 17 মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এর কারণ হলো এই মৌলগুলো সাধারণত পাওয়া যেত সমুদ্রে, সমুদ্রের পাওয়া যেত, এই জন্য সেখান থেকে নামকরণ করা হয় হ্যালোজেন। এই জন্য ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, আর গ্রুপটিকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এবং তার পাশেই 18 নম্বর, 17-র পরে 18 নম্বর মৌলগুলো, 18 নম্বর গ্রুপের মৌলগুলো যেমন হিলিয়ামকে বলছিলাম, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন,
ফলে নিষ্ক্রিয়তা অর্জন করে। আবার নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো দেখবা সর্বশেষ কক্ষপথে 2 বা 8টা ইলেকট্রন, তাদের সবার 2 8 করে মানে অষ্টক পূরণ আছে। 2 6 2 6 অষ্টক পূরণ আছে। আমরা জানি যে সকল পরমাণু অষ্টক পূর্ণ থাকে অথবা দ্বিত্বপূর্ণ থাকে তারা রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না, ফলে তারা নিষ্ক্রিয়তা অর্জন করে। আর নিষ্ক্রিয়তা অর্জন করা মানে তারা নিয়ে অনেক নিষ্ক্রিয়, এবং এগুলো সাধারণত নিষ্ক্রিয় এবং সাধারণত গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে 18 নম্বর মৌলটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। আশা করি পর্যায় সারণীর মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের ধারণা লাভ হয়েছে। আমি জানি তোমরা এই সম্বন্ধে জানো, যদিও আমাদের এখানে ক্লাসে খুব একটা আলোচনা হয়নি। আর তোমাদের সুবিধার্থে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পটভূমি খুব সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি উপকারে লাগবে। আর একটা বৈশিষ্ট্য বলা হয়নি, অবস্থান্তর মৌল। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই যে মৌলগুলো আছে এগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। কারণ হচ্ছে এগুলো রঙিন যৌগ তৈরি করে, এই জন্য এগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। আবার এই পর্যায় সারণী তোমরা হয়তো উচ্চ ক্লাসে জানবা, পর্যায় সারণীতে এইগুলোর আবার উপগ্রুপ হিসেবে নাম আছে, 1A 1 2 এইভাবে নাম আছে। আবার 1 ও 2 মৌলগুলোকে এস ব্লক, এগুলোকে পি ব্লক, এগুলোকে ডি ব্লক, এরকমও নাম আছে। এগুলো তোমরা জানতে পারবে, আমাদের ছোট ক্লাসে নাই এগুলো। তবে আমাদের পর্যায় সারণী অধ্যায়ে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে পারি, ইলেকট্রন বিন্যাসে কিভাবে পর্যায় সারণীর ভিত্তি সেটা ব্যাখ্যা করতে পারি, এবং এই গ্রুপ ভিত্তিক মৌলগুলো একই ধরনের যৌগ তৈরি করে কিনা সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। আবার পর্যায় সারণী তৈরি করার ক্ষেত্রে আধুনিক কোন সূত্র ফলো করা হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। এই কয়েকটা বিষয়, শেষে যে কয়েকটা বললাম সেই কয়েকটা আমি আলোচনা করিনি, তোমরা একটু বইটা দেখলেই পাবা। আলোচনা আমি করিনি কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত। তো এ সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ রসায়নের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমরা হয়তো পেয়ে গেছো অলরেডি, তারপরেও তোমাদের সুবিধার্থে বাড়ির কাজ হিসাবে অ্যাসাইনমেন্টটাই দিলাম। অ্যাসাইনমেন্টে বলা আছে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর ধাতু সকল চিহ্নিত করো। অর্থাৎ তোমাদের একটা পর্যায় সারণী তৈরি করতে হবে যাতে 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলো থাকবে, এবং সেই পর্যায় সারণীতে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, অবস্থান্তর ধাতু মৌল, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস এগুলোকে আলাদা আলাদা কালিতে চিহ্নিত করে প্রদর্শন করতে হবে। আশা করি এটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। কাজটা খুব মজার কাজ এবং সহজ কাজ, তোমরা করে দেখাবা। তোমরা জানো আমাদের নির্দিষ্ট ডেডলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর সবাইকেই অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, না হলে পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে সমস্যা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।